ক্লাস 9-এর আজকে আমরা নতুন চ্যাপ্টার অ্যাসিড, ক্ষারক, ক্ষার, ক্ষারক বা ক্ষার, লবণ এই সম্পর্কে আলোচনা করব। অ্যাসিডস, বেসেস আর অ্যালকালি। বেসেস মানে হচ্ছে ক্ষারক, অ্যালকালি মানে হচ্ছে ক্ষার আর লবণ। ঠিক আছে, তো আমরা আমাদের এই যে চ্যাপ্টারটা শুরু হয়েছে, এই চ্যাপ্টারটা প্রথমে আমি যদি বলি এই তিনটেকে আমি কিভাবে চিনব, এই তিনটেকে প্রথমে চেনার উপায়। এই তিনটেকে চেনার উপায় মানে তুমি যদি জলের মধ্যে লেবুর রস দাও বা বাড়িতে আমরা টক রান্না করি, টক তার জন্য কি দিই, তেঁতুল বা টমেটো, তাই তো? তাহলে সেটা স্বাদে আমাদের স্বাদটা কেমন লাগে, টক জাতীয়, টক বা সেটাকে অম্ল বা আম্লিক জাতীয়, সেখান থেকেই আসছে কথাটা অ্যাসিড। আবার যদি যেমন অনেকে খাওয়ার পর পান খায়, পানের মধ্যে চুন, সেই চুন যখন খায় পানের মধ্যে চুন দিয়ে, সেটা খেলে কিন্তু সেটা স্বাদটা লাগে একটু কষা। ঠিক আছে, আর লবণের স্বাদ হচ্ছে মানে আমরা যেমন শাকসবজি যখন রান্না করি বা বিভিন্ন রকম জিনিস যখন খাই আমরা একটু লবণ দিয়ে, যেমন আমরা যখন এখন কাঁচা আম খাচ্ছি, সে আমের মধ্যে একটু লবণ দিয়ে দিলে একটু বেশ স্বাদটা খুব ভালো লাগে, নোনতা, আমরা বলি নোনতা। তাহলে আমরা তিনটে জিনিসকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে মেলাতে পারছি, যে একটা হচ্ছে অম্ল স্বাদে টক, একটা হচ্ছে কষা, একটা হচ্ছে নোনতা। ঠিক আছে, তাহলে একটাকে বলছে অ্যাসিড, একটা বলছে ক্ষারক বা ক্ষার, আর একটাকে বলছে লবণ। ঠিক আছে, এই তিনটেকেই আমরা এখন জাস্ট একটা আলোচনা করলাম। আমরা প্রথমে অ্যাসিড আর এই ক্ষারক বা ক্ষার এই সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা শেষের লবণের কথাটা বলবো। আরেকটা জিনিস বলে দিই, এই চ্যাপ্টারের বিভিন্ন রকম রিয়াকশন আছে যেগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে অবশ্যই বই দেখে। আমি এই পুরো চ্যাপ্টারটায় কয়েকটা কোশ্চেনের মাধ্যমে পড়াবো, কয়েকটা কোশ্চেনের মতো করে। ঠিক আছে, যে কি কোন ধরনের কোশ্চেন আছে এবং তার অ্যান্সার গুলো করলেই আমাদের চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যাবে। কিছু কিছু রিয়াকশন আছে, যে রিয়াকশন গুলো ধাতুর সঙ্গে রিয়াকশন, বিভিন্ন অ্যাসিডের বিভিন্ন ক্ষারের রিয়াকশন গুলো আছে, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেই পারবে, সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অ্যাসিড আর অ্যালকালি। অ্যাসিড আর অ্যালকালি যদি আমি কথা বলি, অ্যাসিড আর বেসেস বা অ্যালকালি, এই যে কথাটা অ্যাসিড আর অ্যালকালি, এই কথাটা প্রথম বিজ্ঞানী আরহেনিয়াস উনি অ্যাসিড কাকে বলে বেস কাকে বলে এদের মধ্যে একটু পার্থক্য করেছিলেন। কি করে করেছিলেন না, উনি বলেছিলেন যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ, তার মানে হাইড্রোজেন থাকতে হবে, যারা জলীয় দ্রবণে হয় কি আয়ন দেবে, H+, অথবা H+, যেটা অ্যাকচুয়ালি বলছে H3O+, উনি বলেছিলেন H+ আয়ন দেবে, তারাই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, আর যে সমস্ত হাইড্রক্সিল আয়ন জাতীয়, মানে যাদের মধ্যে OH- আয়ন আছে এবং জলীয় দ্রবণে মানে ওদের মধ্যে জল দিলে তবে এই আয়নটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এই আয়নটার নাম হচ্ছে হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন। তাহলে যারা জলীয় দ্রবণে এই OH- আয়ন ত্যাগ করে বা OH- আয়ন ওখান থেকে বেরিয়ে আসে, দ্রবণের মধ্যেই থাকবে কিন্তু ভেঙে গিয়ে OH- আয়ন দেবে, সেটাই হচ্ছে ক্ষারক বা ক্ষার। তাহলে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ H+ আয়ন দেয় তারা অ্যাসিড, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তারা হচ্ছে ক্ষারক বা ক্ষার। ঠিক আছে, এবার একটা উদাহরণ দিই। আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড আর ক্ষারকের সংজ্ঞা দাও, এটা একটা প্রশ্ন। আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও। তাহলে অ্যাসিড ও ক্ষার কাকে বলে আমরা বললাম, একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙলে কি হয়, H+ + Cl-, কিন্তু কোথায় ভাঙলে কি হয়, HCl এর মধ্যে যদি জল দেওয়া হয়। ঠিক আছে, HCl এর মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে H+ + Cl-, অ্যাকচুয়ালি এটা হয় কি বললাম, H3O+, মানে এটা হবে H3O+ + Cl-। ঠিক আছে, তুমি যদি আরেকটা অ্যাসিড নাও, নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে এটা জলের মধ্যে ভেঙে গিয়ে H+ + NO3-, অ্যাকচুয়ালি কি হবে H3O+ + NO3-, তাহলে H+ আয়ন দিচ্ছে। ঠিক আছে, এইটা একটা উদাহরণ বললাম। আমি যদি এইদিকে বলি, ধরো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড,
এটা যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে Na প্লাস প্লাস OH মাইনাস, এই যে OH মাইনাস দিল। আবার ধরো আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন CaOH2, এটা জলীয় দ্রবণে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, এই আয়ন দেয়, ঠিক আছে। আবার তোমাকে যদি আরেকটা বলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, এটা জলীয় দ্রবণে, মানে এই জলীয় দ্রবণে মানে প্রত্যেকের সঙ্গে কিন্তু জল যুক্ত করছি, প্লাস জল, এটা তো জল দিলে তবেই এই OH মাইনাস বেরিয়ে আসছে। তার মানে এরা হচ্ছে ক্ষারক বা ক্ষার। এবারে ক্ষারক কোনটাকে বলবো, ক্ষার কোনটাকে বলবো সেটা আমরা পরে আসছি, কিন্তু এগুলো এখন আমরা বলতে পারি সবগুলোই হচ্ছে ক্ষারক সবাইকেই বলা যাবে, সবাই ক্ষারক যারা OH মাইনাস আয়ন দেয়, ঠিক আছে। এবার তোমাদের এখানে আমি আরেকটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা বললাম আরহেনিয়াসের মত অনুসারে বা মতবাদ অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও, অ্যাসিড ও ক্ষারকের সংজ্ঞা দাও, এই একটা প্রশ্ন উদাহরণ সহ, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন করছি এখানে, আচ্ছা হাইড্রোজেন ঘটিত যৌগ H প্লাস আয়ন দেয়, তার মানে যাদের মধ্যে হাইড্রোজেন থাকে, এই যে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তার মানে যাদের মধ্যে হাইড্রোজেন থাকে তারাই কি অ্যাসিড বলবো? তা কিন্তু নয়। যাদের মধ্যে হাইড্রোজেন থাকে তাদেরকে কিন্তু অ্যাসিড আমরা বলবো না। যেমন NH3, দেখো অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া, এর মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু এটা অ্যাসিড নয়, এর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষার, এর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, ক্ষারের ধর্ম প্রকাশ করে, কিন্তু হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে জলীয় দ্রবণে এ কিন্তু ক্ষার, কিন্তু হাইড্রোজেন আছে, তার মানে এ অ্যাসিড নয়। তাহলে এই একটা প্রশ্ন হতে পারে যে হাইড্রোজেন যুক্ত যৌগই কি অ্যাসিড? তুমি বলবে না, হাইড্রোজেন যুক্ত যৌগই অ্যাসিড নয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলে দেবে, এর মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু এর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতি, এর মধ্যে জল দিলে, এর মধ্যে অ্যামোনিয়ার মধ্যে যদি জল যোগ করা হয় তাহলে তৈরি হয় NH4 প্লাস প্লাস OH মাইনাস, তাহলে দেখো ক্ষারের ধর্ম প্রকাশ পেল OH মাইনাস, এটা ক্ষারের ধর্ম প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যুক্ত যৌগই কিন্তু অ্যাসিড নয়। তার মানে এটা আরহেনিয়াসের মত অনুসারে আমরা এই যে একটা প্রশ্ন করলাম, সেটা একটা বলতে পারি আরহেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা, মানে আরহেনিয়াসের মতের মধ্যে কিছু ত্রুটি আছে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস বলতে পারি যে OH থাকলে, যাদের মধ্যে দেখো OH আছে, এই যে OH এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে একই রকম প্রশ্ন এরকম করতে পারি যে OH যুক্ত যৌগ যদি থাকে তার মানে কি সবগুলোকে ক্ষারক বলবো? তা কিন্তু নয়, ঠিক আছে। যেমন C2H5OH, এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর মধ্যে OH আছে কিন্তু এটা এই জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন কিন্তু এ দেয় না, OH মাইনাস আয়ন এ দেয় না, তাহলে এ ক্ষারক বা ক্ষার নয়। তাহলে OH থাকলেই যে সবসময় ক্ষারক বা ক্ষার হবে তাও কিন্তু নয়। তাহলে হাইড্রোজেন যুক্ত যৌগই সবসময় অ্যাসিড নাও হতে পারে, OH যুক্ত যৌগ সবসময় ক্ষারক নাও হতে পারে। তাহলে এটা একটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করলাম, ঠিক আছে। আমি কিন্তু এখন এইটা মুছছি না, এইটা দেখো, এটা এখন আমি ক্লিয়ার করিনি, এখানে রেখে দিয়েছি। আমি কেন রেখে দিয়েছি সেটা বলছি। আমরা আরহেনিয়াসের মত অনুসারে সংজ্ঞা বললাম, ক্ষারকের সংজ্ঞা বললাম, আর ক্ষারও বললাম। আমি বললাম যে এইগুলো সবই ক্ষারক, সবই ক্ষারক। কেন ক্ষারক? এগুলো সবই কেন ক্ষারক? কারণ এরা সবাই OH মাইনাস আয়ন দেয়, কিন্তু সবাই ক্ষার নয়, সবাই ক্ষার নয়। এইটার মানে হচ্ছে ক্ষার, বেস মানে হচ্ছে ক্ষারক, অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। ক্ষারক যদি জলে মিশে যায়, মানে জলে যদি দ্রবীভূত হয় তাহলে তাকেই বলে ক্ষার। তাহলে যারা জলে মেশে না তাদেরকে ক্ষার বলবো না। যেমন এ জলে মিশে যায় পুরোপুরি, জলে পুরোপুরি মিশে যায়, জলে মিশে গিয়ে কিন্তু পুরো এটা তৈরি করে, তার মানে একে আমি ক্ষারকও বলতে পারি, ক্ষারও বলতে পারি। এ কিন্তু জলে পুরোপুরি মেশে না, এ খুব অল্প মেশে, ঠিক আছে। কিন্তু এই যে পুরোপুরি মিশলে তবে আমরা তাকে ক্ষার বলবো। যে সমস্ত ক্ষারক জলে সম্পূর্ণ দ্রবীভূত হয় তারাই ক্ষার। এ জলে দ্রবীভূত হয়, NaOH যেমন হয়। এর আরেকটা উদাহরণ আছে, কাদেরকে ক্ষার বলবো? NaOH, এরা জলে পুরোপুরি মিশে যায়। KOH জলে পুরোপুরি মিশে যায়, কিন্তু এ জলে পুরোপুরি মেশে না, তাহলে একে ক্ষারক বলতে পারি কিন্তু ক্ষার বলবো না। এও জলে দ্রবীভূত হয় না, তার মানে একে ক্ষারক বলতে পারি কিন্তু ক্ষার বলবো না।
তাহলে ক্ষারক সবাইকেই বলতে পারছি, কিন্তু ক্ষার সবাইকে বলতে পারছি না। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ক্ষারকটা কি? ক্ষারক মানে যারা এই এই জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয় তারা ক্ষারক, কিন্তু যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তারাই হচ্ছে ক্ষার। তাহলে আমি এখান থেকে একটা কি সিদ্ধান্ত আসতে পারলাম যে সব ক্ষারই কিন্তু ক্ষারক। সব ক্ষার, যারা ক্ষার তারা তো অবশ্যই ক্ষারক, ক্ষারক তো সবাই, কিন্তু সমস্ত ক্ষারক কি ক্ষার? তা কিন্তু নয়। তাহলে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। তাহলে এরা ক্ষারক কিন্তু এরা ক্ষার নয়, কারণ এরা জলে দ্রবীভূত হয় না। তাহলে এটা একটা প্রশ্ন হলো তোমাদের। তৃতীয় প্রশ্ন বলছি যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। অল অ্যালকালিজ আর বেস, অল অ্যালকালিজ আর বেসেস, বাট অল বেসেস আর নট অ্যালকালি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে তোমাকে আগে ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে লিখতে হবে, তারপরে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই যেমন জলে দ্রবীভূত হয়, এই জলে দ্রবীভূত হয়, তার মানে এরা ক্ষারক এবং ক্ষার দুটোই বলা যেতে পারে। কিন্তু এটা ক্ষারক, কিন্তু এই জলে দ্রবীভূত হয় না। এও ক্ষারক, জলে দ্রবীভূত হয় না, তাই এটা ক্ষার নয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা দেখলাম যে সমস্ত ক্ষারক ক্ষার হবে না। এবার আমি কিন্তু আরহেনিয়াসের মতবাদ অনুসারে কিন্তু আমরা যে সংজ্ঞাটা দিয়েছি সেটা কিন্তু আমি সবই বলেছি জলীয় দ্রবণে, মানে জল থাকতে হবে, তার মধ্যে ওই দ্রবণের মধ্যে জল থাকতে হবে। ঠিক আছে, আমরা অ্যাসিড ক্ষারের সংজ্ঞাতে আমরা সেই কথাটা বললাম। এইবার তুমি একটু চিন্তা করো যে সবসময় তো জলের মধ্যে আমি দ্রবীভূত নাও করতে পারি। সবসময় তো জল আমি এমন কিছু বিক্রিয়া করব, মানে আমাদের গবেষণার কাজে এমন কিছু বিক্রিয়া হয়তো করতে হয়, সেখানে জল আমাকে ব্যবহার করলে হবে না। তাহলে সেক্ষেত্রে তখন আমি অ্যাসিড ক্ষারের ব্যাপারটা কি করে বলবো? তার মানে আরহেনিয়াসে আবার কিছু ত্রুটি চলে এলো, কিছু ভুল চলে এলো, বা সীমাবদ্ধতা। কি সীমাবদ্ধতা এলো? যে উনি শুধুমাত্র বলেছেন জলীয় দ্রবণে যদি H+ দেয়, হাইড্রোজেন গঠিত যৌগ তারাই অ্যাসিড, বা OH দিলে OH- দিলে তারা ক্ষারক বা ক্ষার। জলীয় দ্রবণে মানে জলের মধ্যে। তাহলে জল ছাড়া যদি এমন হয়, যেমন NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, একে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি অ্যামোনিয়ার মধ্যে যদি দ্রবীভূত করা হয়, মানে জল নয়, জলের মধ্যে নয়, যদি অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে এ অ্যাসিড হয়। কে অ্যাসিড হয়? এ অ্যাসিড হয়। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে নয়, অ্যামোনিয়ার দ্রবণে মানে অ্যামোনিয়া পাওয়া যায়, জলের মতোই দেখতে হয়। ঠিক আছে, ঝাঁঝালো গন্ধযুক্ত, কিন্তু সাবধানে ব্যবহার করতে হয়। তাহলে এর মধ্যে যদি একে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এর ধর্মটা অ্যাসিড, আম্লিক প্রকৃতির হয়। তাহলে এখানে তো জল ব্যবহার করলাম না, তাহলে তাও তো আমি আম্লিকের সংজ্ঞা একটা পেলাম। ঠিক আছে, তাহলে এইরকম অনেক রকম দ্রবণ আছে, অনেক রকম দ্রাবক আছে, যেখানে জল ছাড়া অন্যান্য দ্রাবক আমরা ব্যবহার করি, এবং সেক্ষেত্রে অ্যাসিড ধর্ম বা বেস ধর্ম প্রকাশ পায়। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি NaNH2, সোডিয়াম অ্যামাইডকে যদি ওই অ্যামোনিয়ার দ্রাবকে যদি মেশানো হয়, তাহলে এর ধর্ম হয় ক্ষারক প্রকৃতি। কার ধর্ম? এর ধর্ম হয় ক্ষারক প্রকৃতি। তাহলে দেখো, অ্যামোনিয়া দ্রাবকে, মানে জলের জায়গায় আমি যদি অ্যামোনিয়া ব্যবহার করি, সেই অ্যামোনিয়া দ্রাবকে এই জিনিসটা হয়ে যাচ্ছে অ্যাসিড, এই যৌগটা হয়ে যাচ্ছে ক্ষারক। তাহলে জল তো ব্যবহার করলাম না। তাহলে জল ব্যবহার না করেও, মানে আরহেনিয়াসের কনসেপ্টটা ব্যবহার না করেও আমরা কিন্তু অ্যাসিড ক্ষারের সংজ্ঞা দিতে পারছি। তাহলে এগুলো হলো আরহেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা। তাহলে আরহেনিয়াসের মতবাদের দুটি সীমাবদ্ধতা লেখো। ঠিক আছে, উনি একটা তো বলেছিলেন যে হাইড্রোজেন যুক্ত যৌগ হতে হবে, তুমি সেখানে একটা সীমাবদ্ধতা পেলে। কি সীমাবদ্ধতা? যে হাইড্রোজেন যুক্ত যৌগ হলেই সবসময় অ্যাসিড নাও হতে পারে, আর OH যুক্ত যৌগ সবসময় ক্ষারক নাও হতে পারে, এই একটা সীমাবদ্ধতা। আর একটা সীমাবদ্ধতা কি বলে? যে উনি শুধুমাত্র জলীয় দ্রবণে, মানে জলের মধ্যে বিক্রিয়াগুলো করে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা দিয়েছে। তাহলে অন্যান্য দ্রাবকে অ্যাসিড ক্ষার হতে পারে, সেটা কিন্তু উনি বলেননি। তাহলে এটা হচ্ছে আরহেনিয়াসের সীমাবদ্ধতা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যেগুলো করবো, ওই যে বললাম, এরপর আমরা কিন্তু সবই মানে একটা কোশ্চেনের আকারে করবো। তোমাদেরকে কোশ্চেন বলবো আমি, তার উত্তর হিসাবে আমি পড়াবো। ঠিক আছে, তাহলে এরপরেরটাই যায়। এরপর দেখো, এরপর আমি একটা টপিক দিয়েছি, যে টপিকটা এখানে লেখা আছে নির্দেশক বা সূচক, ইংরেজিতে বলা হয় ইন্ডিকেটর।
তোমরা এই ইন্ডিকেটর কথাটা শুনেছো, ভালো করে ভেবে দেখো। ইন্ডিকেটর আমরা যেমন আমরা মোটরসাইকেল বা বিভিন্ন রকম বড় বড় গাড়িতে ইন্ডিকেটর দেওয়া থাকে। আমরা বলি আচ্ছা আমরা যখন বাঁ দিকে ঘুরবো বা ডান দিকে ঘুরবো তখন আমরা কি দিই গাড়িতে? ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি করে? ইন্ডিকেটর আমাদের দিক নির্দেশ করে দেয়। দিক নির্দেশ মানে ইন্ডিকেটর যারা পেছনে যে গাড়ি আসছে সে বুঝতে পারবে যে আমি ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। লাইটটা জ্বলে, তার মানে ইন্ডিকেট করে দেওয়া, নির্দেশ দিয়ে দেওয়া। দেখো এটা বাংলায় দেখো লেখা আছে নির্দেশক। তাহলে এইবার অ্যাসিড ক্ষারক বা ক্ষারের ব্যাপারে এই ইন্ডিকেটর ব্যাপারটা তাহলে কি? এখানে তো অ্যাসিড ক্ষারের মধ্যে তো এখানে সেই মোটরসাইকেল বা যানবাহনের কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে এখানে অন্য একটা ব্যাপার। কিরকম ব্যাপার? দেখো এটা মনে রাখবে যে অ্যাসিড যখন বেসের সঙ্গে রিয়াকশন করে তখন কি তৈরি হয়? লবণ আর জল। অ্যাসিড যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে লবণ আর জল। মানে একটা অ্যাসিডের মধ্যে মানে তুমি লেবুর রসের মধ্যে যদি চুন ফেলে দাও, তাই না? আমরা পুকুরের জলেও চুন ফেলে দিই, পুকুরের জলে আমরা চুন ফেলে দিই, তাহলে তাহলে পুকুরের জলটা কি হয়? কারণ পুকুরের জলটা অ্যাসিড হয়ে যায়। চুন ফেলে দিলে অ্যাসিড আর বেসের মধ্যে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি হয়। মানে অ্যাসিডের ধর্মটা নষ্ট করে দেয়, বেসের ধর্মও কিন্তু নষ্ট হয়ে যায়, দুজনের ধর্মই নষ্ট হয়ে যায়। আচ্ছা এবার দুজনের ধর্ম নষ্ট কি হলো না সেটা বুঝবো কি করে? সেইটা বোঝার জন্যই আমাকে দেওয়া হয়েছে নির্দেশক, ইন্ডিকেটর। তাহলে এই ইন্ডিকেটর কি না? ইন্ডিকেটর এই অ্যাসিড বেসের জন্য ইন্ডিকেটরটা কি না? যেখানে এমন একটা বিক্রিয়া, অ্যাসিড বেসের বিক্রিয়া, যেখানে বলে দেবে তোমাকে যে হ্যাঁ তোমার অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়া হয়ে গেছে কমপ্লিট, এবার তোমার অ্যাসিডের ধর্ম আর নেই, বেসের ধর্ম আর নেই, তবেই তুমি জানতে পারবে যে তাহলে আর তোমাকে এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই, অ্যাসিড দেওয়ার দরকার নেই বা বেস দেওয়ার দরকার নেই, পুরোপুরি লবণ আর জল হয়ে গেছে। তাহলে এই যে পুরোপুরি হয়ে গিয়েছে, অ্যাসিডটা পুরোপুরি প্রশমিত হয়ে গেছে বেস দ্বারা বা বেসটা প্রশমিত হয়ে গেছে অ্যাসিড দ্বারা, এইটা বোঝানোর জন্য আমাকে নির্দেশক দেওয়া হয়। তাহলে নির্দেশক কি করে? নির্দেশক করে কি? রং চেঞ্জ করে দেয়, কালার চেঞ্জ করে দেয়। কালার চেঞ্জ করে দেওয়া মানে কি? তুমি যদি একটা গ্লাসের মধ্যে বা একটা বিকারে যদি তুমি অ্যাসিড নাও আর উপর থেকে তুমি ক্ষার যোগ করো, তাহলে যতক্ষণ অ্যাসিডের ধর্ম থাকবে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। এবার তুমি যদি এই ইন্ডিকেটর দিয়ে দাও, কি কি ইন্ডিকেটর? দেখো উদাহরণ এখানে কয়েকটা দিয়েছি। এই ইন্ডিকেটরের মধ্যে কোনো একটা এখানে দিয়ে দাও, দিয়ে দিলে তুমি ইন্ডিকেটর খুব কম পরিমাণ দিতে হয়, 2-3 ফোঁটা দিতে হয় ওই দ্রবণ তৈরি করে ইন্ডিকেটরে দিয়ে দিলে তোমার একটা সময়ের পর বলে এমন কালারটা, কারণ এ হচ্ছে পুরোপুরি একদম জলের মতো স্বচ্ছ, এটাও জলের মতো স্বচ্ছ। তাহলে এই যে পুরোপুরি যখন বিক্রিয়া হচ্ছে তখন যে লবণটা তৈরি হচ্ছে লবণ জল, সেটাও তো সে জলের মতোই একদম স্বচ্ছ দেখবে। তাহলে আমরা বুঝবো কি করে যে এই ক্ষার অ্যাসিডকে পুরোপুরি প্রশমিত করে দিয়েছে বা অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে দিয়েছে? তার জন্য ইন্ডিকেটর যেটা দিয়েছো, ও যদি তোমার এটা পুরোপুরি প্রশমিত হয়ে যাওয়ার পর এক ড্রপ যদি একটু বেশি পড়ে যায় তাহলে তখনই কালার চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা মানে রংটা যদি পরিবর্তন হয়ে যায়, রংটা পরিবর্তন হয়ে গেলে বুঝতে হবে যে তোমার পুরোপুরি প্রশমিত হয়ে গেছে। তাহলে এটা এমন একটা পদার্থ, এই পদার্থগুলো কি করে না অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় প্রশমন ক্ষণ নির্দেশ করে। মানে কোন সময়ে প্রশমিত হয়ে গেছে সেটা তোমাকে বলে দেয়, সেটাই হচ্ছে ইন্ডিকেটর। যারা প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় প্রশমন ক্ষণটা বলে দেয়, প্রশমন ক্ষণ চিহ্নিত করে, সূচিত করে, সেটাই হচ্ছে ইন্ডিকেটর। তাহলে এই ইন্ডিকেটর কেন ব্যবহার করা হয়? এই অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় প্রশমন ক্ষণ নির্দেশ করার জন্য। কিভাবে করে? বর্ণের পরিবর্তনের মাধ্যমে, কালার চেঞ্জ করে দিয়ে এরা এই পরিবর্তনটা করে। এবার তোমরা দেখো, তোমরা নিচু ক্লাসে তোমরা দেখবে ওই যে একটা সাদা পেজের মধ্যে, সাদা পেপারে হলুদ নিয়ে যদি ভালো করে ঘষে দাও, হলুদটাকে কাঁচা হলুদ ভালো করে ঘষে দিয়ে ওকে রোদে শুকিয়ে নাও, তাহলে পেপারটা হলুদ হয়ে যাবে। তার মধ্যে তুমি একটু লেবুর রস বা চুন যদি ফেলে দাও, দেখবে ওই হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাড়িতে করে দেখতে পারবে, ঠিক আছে? আবার যদি বিট থাকে বা জবা ফুলের পাপড়ি শুকিয়ে নিয়ে বা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে জলটা জবা ফুলের পাপড়ির সঙ্গে যে জলটা, ওই জলটা একটা পেপারের মধ্যে ভালো করে লেপে নেবে, ঠিক আছে? একটু ওই লালচে টাইপের হবে, তার মধ্যে যদি চুন বা লেবুর রস মিশিয়ে দিয়ে তুমি দেখবে যে কালার দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ণের পরিবর্তন হচ্ছে। বিটের রস,
বিট দিয়ে বিট আর সাদা পেপারে ভালো করে ঘষে নেবে, ঘষে নিয়ে ওইটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবে, তার মধ্যে একটু লেবুর রস বা চুন দুটো আলাদা আলাদা করে দিয়ে পরীক্ষা করে দেখবে কালার কি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জগুলো কি হয় তোমরা বাড়িতে একবার করে দেখে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এইরকমই ওইটা তো আমরা বাড়িতে হোমমেড নিজেরা তৈরি করলাম। তাছাড়া বাজার চলতি মানে বাজারে গিয়েও কিন্তু বিভিন্ন রকম ইন্ডিকেটর কিনতে পাওয়া যায়। যেমন একটা ইন্ডিকেটর নির্দেশক তোমরা দেখেছো লিটমাস পেপার। লিটমাস পেপার অ্যাকচুয়ালি একটু বেগুনি কালারের দেখতে হয়, ঠিক আছে? তো ওই যে ওইগুলো এমনি অবস্থায়, কিন্তু অ্যাসিডের বেশি দিলে কি হয় তোমরা জানো, একটা অ্যাসিডের মধ্যে লিটমাস পেপার যদি ডুবিয়ে দাও, নীল লিটমাস ডোবালে কি হয়ে যায়, লাল হয়ে যায়। তুমি যদি একটা খারের মধ্যে যদি লিটমাস পেপার ডোবাও তাহলে লাল লিটমাসটা কি হয়ে যায়, নীল হয়ে যায়। তাহলে ওটা তোমাকে এটা পেপারটাকে তোমাকে এখানে ডুবিয়ে ডুবিয়ে দেখতে হবে। কিন্তু এই যে এইগুলো যেগুলো দিয়েছি এগুলো ডোবাতে হবে না, এগুলো কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে একদম বর্ণহীন সাদা গুঁড়োর মতো, সেটা জলের মধ্যে নিয়ে একটু দ্রবণ করলে 2-3 ফোঁটা লাগে এই বিক্রিয়ার জন্য, ঠিক আছে? এইটা কিন্তু অ্যাসিডের কোনো বর্ণ নেই, মানে অ্যাসিডের মধ্যেও কি কোনো রকম কিছু কালার দেখায় না। কিন্তু ক্ষার যখনই হয় তখন সে গোলাপি হয়ে যায়, একদম সুন্দর পিঙ্ক কালার। তার মানে তুমি যদি এই অ্যাসিডটা এখানে নিয়েছিলে তাহলে এর মধ্যে 2 ফোঁটা যদি এই ফেনফথেলিনটা নাও তাহলে এর কোনো কিছু পরিবর্তন হবে না, একদম সাদা জলের মতোই থাকবে। এবার এই ক্ষার দিচ্ছ, ক্ষার কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, ওর সঙ্গে কিন্তু এখনো করেনি। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার সঙ্গে সঙ্গে কি হবে, অ্যাসিড যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, ক্ষার যদি একটু বেশি পড়ে তখন ওই ক্ষারের ওর বর্ণটা কি গোলাপি। ব্যাস এক ড্রপ যদি ক্ষার বেশি পড়ে তাহলে ওই গোলাপি রং কালার হয়ে যাবে। গোলাপি কালার হয়ে গেলেই তখন তুমি বুঝতে পারবে যে অ্যাসিড ক্ষার দ্বারা প্রশমিত হয়ে গিয়েছে। ঠিক সেই রকম মিথাইল অরেঞ্জ একটা ইন্ডিকেটর আছে, মিথাইল রেড, এটা রং অ্যাসিডে লাল হয়, গোলাপি লাল, এটাও লাল হয়, এটা হলুদ হয় ক্ষারের মধ্যে দিলে, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে যেগুলো ইন্ডিকেট করে দেয়, যেগুলো সূচিত করে যে তোমার অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়াটা কতটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? বা পুরোপুরি কমপ্লিট হয়েছে, প্রশমিত হয়েছে কি হয়নি, সেটাই এটা করাটাই হচ্ছে নির্দেশকের কাজ। তাহলে নির্দেশক কাকে বলে, নির্দেশকের কাজ কি, আর নির্দেশকের উদাহরণের মধ্যে কিন্তু তোমাকে আবার জানতে হবে যে কোন নির্দেশক অ্যাসিডে কি রং হয়, ক্ষারে কি রং হয়, এটা অবশ্যই তোমাকে জানতে হবে। ভবিষ্যতে এইটার উপর তুমি ভবিষ্যতে হায়ার স্টাডি যখন উচ্চ ক্লাসে পড়বে সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে এইগুলোকে নিয়ে। ইন্ডিকেটর নাম লিটমাস, ফেনফথলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আরো অনেক ইন্ডিকেটর আছে, সেগুলো তোমরা পরে জানবে, ঠিক আছে? ওকে, এবারে পরের ইয়েতে আসি। এবার দেখো আমরা এখানে 3টে অ্যাসিডের সংকেত লিখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে? আমি যেগুলো বলছি একটু ভালো করে খাতায় কিন্তু নোট করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস, আর H2SO4 কে বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। এই 3টে অ্যাসিড, কারণ অ্যাসিডের সম্পর্কে চ্যাপ্টারটা আমাদের পড়তে বলেছে, এই 3টে অ্যাসিডের ব্যাপারে আমরা এখন পড়বো। এই 3টে অ্যাসিড, 3টে একই রকম বোতলে যদি থাকে তুমি দেখবে এই সালফিউরিক অ্যাসিডের বোতলটা একটু তুলনামূলক ভারী, এদের তুলনায় ভারী। এদের প্রত্যেকের কিন্তু ব্যবহার প্রচুর, শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য এদের ব্যবহার প্রচুর। বইয়ে খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ দেওয়া থাকবে, সেটা ভালো করে দেখে নেবে। প্রত্যেকের ব্যবহার কিন্তু করতেই হবে। যেমন এক সিম্পলি আমি যদি বলি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বাথরুম পরিষ্কার করা অ্যাসিড। এইটা নাইট্রিক অ্যাসিড বিভিন্ন রকম সার প্রস্তুত করতে, বিভিন্ন রকম বিস্ফোরক পদার্থ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, আমি ছোট্ট করে বললাম। আর এইটা যে অ্যাসিডটা, এই অ্যাসিডটার ব্যবহার সব থেকে বেশি, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সব থেকে বেশি, এই জন্য একে রসায়নের রাজা বলা হয়। রসায়নের রাজা, কিং অফ কেমিক্যালস। রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। কেন বলা হয়? কারণ এর শিল্পক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার প্রচুর, ঠিক আছে? প্রচুর এর ব্যবহার আছে, মানে এইটা শিল্পক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা অ্যাসিড, এই জন্য একে বলা হয় কিং অফ কেমিক্যালস, ঠিক আছে? আবার অন্য দিক থেকে যদি বলতে চাও যে এই 3টে অ্যাসিডের মধ্যে কিন্তু এই অ্যাসিডটাই কিন্তু মানে কোনো কারণে
অসাবধানবশত যদি কোনো কারণে গায়ে পড়ে যায় কাজ করার সময়, তাহলে কিন্তু এই ক্ষতি সব থেকে বেশি করে, এর ক্ষতিকারক প্রভাবটা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, চামড়া তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তোমার পড়ে যাবে, চামড়া একদম গলে পড়ে যাবে। ঠিক আছে, সুতরাং ক্ষতিকারক দিকগুলো পড়তে হবে। সুতরাং এগুলোকে নিয়ে কাজ করলে খুব সাবধানবশত কাজ করতে হবে। আচ্ছা, এই তিনটেই যে অ্যাসিড, এই তিনটেই কি অ্যাসিড? এগুলো সবই হচ্ছে খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড। কারণ এদেরকে অজৈব পদার্থ থেকে তৈরি করা হয়। যেমন লবণ থেকে NaCl, সোডিয়াম ক্লোরাইড থেকে HCl তৈরি করা হয়। সালফার থেকে H2SO4 তৈরি করা হয়। তাহলে সালফার বা সাধারণ লবণ এগুলো সবই হচ্ছে একটা অজৈব যৌগ। ওই অজৈব যৌগ থেকে এদেরকে তৈরি করা হয় বলে এগুলো সব খনিজ অ্যাসিড। ঠিক আছে, আর আরেক ধরনের অ্যাসিড আছে, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনগুলো? জৈব অ্যাসিড হচ্ছে যেমন হচ্ছে ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, পেঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, দুধের মধ্যে থাকে দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এরকম বিভিন্ন রকম যে অ্যাসিডের তোমরা নাম শুনেছো, এগুলো সবই হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে অজৈব অ্যাসিড আর জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড হচ্ছে এইগুলো, আর জৈব অ্যাসিড যেগুলো এখন বললাম সাইট্রিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই অ্যাসিডের তোমাদের বইয়ের মধ্যে অ্যাসিডের ব্যবহার, এই অ্যাসিডগুলো কিরকম ধরনের ক্ষতি করতে পারে সেই সম্পর্কে খুব সুন্দর বলা আছে। সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এবং এই অ্যাসিডগুলো বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে সেই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর আমি এখানে এই অ্যাসিডের উপর বেস করে কিছু কোশ্চেন আমি এখানে প্রথমে পড়াচ্ছি। সেই কোশ্চেনটার মধ্যে একটা প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অম্লরাজ কি? অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। অম্লরাজকে ইংরেজিতে বলা হয় অ্যাকুয়া রিজিয়া। অ্যাকুয়া রিজিয়া, অনেক সময় একে রয়্যাল ওয়াটারও বলা হয়, রয়্যাল ওয়াটার। ঠিক আছে, অম্লরাজ কি মানে এই অ্যাসিডগুলো প্রত্যেকটাই তো তীব্র অ্যাসিড, মানে প্রত্যেকটাই কিন্তু দেহে মানে কোথাও পড়লে শরীরের মধ্যে ক্ষতি করে, ক্ষত সৃষ্টি করে, ঘা করে দেয়। তাহলে প্রত্যেকটাই যদি করে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু ধাতু আছে যেগুলোকে সহজে গলানো যায় না। মানে সোনা, রূপো, প্লাটিনাম, সোনার দোকানে তুমি যদি যাও দেখবে ওরা সোনা গলানোর জন্য যে অ্যাসিডগুলো ব্যবহার করে, সেটা কিন্তু এইটা শুধু এইটা নয়, বা শুধু এইটা নয়, বা শুধু এইটা নয়। ওরা কি করে, এই দুটো অ্যাসিডকে মিশিয়ে এমন একটা যৌগ তৈরি হয় যেটা ওই সোনা, রূপো বা প্লাটিনাম বিভিন্ন এরকম মূল্যবান ধাতুগুলো কিন্তু গলে যায়। তাহলে সোনা, রূপো, প্লাটিনাম গলানোর জন্য এই অম্লরাজের ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই অম্লরাজটা কি না, অম্লরাজটা হচ্ছে 3 আয়তন গাঢ় HCl, গাঢ় বা ঘন HCl আর 1 আয়তন ঘন HNO3 এর মিশ্রণকে বলা হয় অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া। 3 আয়তন HCl মানে এটা যদি তুমি 3 মিলিলিটার নাও, তাহলে এটা 1 মিলিলিটার নিতে হবে। বুঝতে পারছো? তার মানে এটা যদি 30 মিলিলিটার নাও, তাহলে এটা 10 মিলিলিটার নিতে হবে। 3:1, তাহলে অনুপাতটা হবে 3:1। এবারে মনে রাখার উপায়টা কি? এর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো নামটা বড়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর নামটা কি? নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। তাহলে এর নামটা বড়, এর পরিমাণটা বেশি লাগে। এর নামটা ছোট, এর পরিমাণটা কম লাগে। একটা উপায় মনে রাখবে, বা তোমার কাছে যদি কোনো মনে রাখার উপায় থাকে, তুমি পড়তে পড়তে যদি ভাবতে পারো, তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামটা বড়, বেশি লাগে 3 আয়তন, নাইট্রিক অ্যাসিড নামটা ছোট, কম লাগে। তাহলে 3:1 এই অনুপাতে মিশিয়ে তৈরি করা হয় অম্লরাজ, যেটা সোনার উপর দোকানে সোনা বা রূপো বা প্লাটিনাম এরকম মূল্যবান ধাতুকে গলানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এইটার উপর বেস করে আমি এই একটা প্রশ্ন বললাম। এরপরে আমি আরেকটা প্রশ্ন বলছি। প্রশ্নটা দেখো, প্রশ্নটা খাতায় লিখে নাও। 3টি বোতলে 3টি অ্যাসিড যথাক্রমে HCl, HNO3 ও H2SO4 আছে। তুমি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে অ্যাসিড 3টিকে শনাক্ত করবে, কিভাবে চিনবে? এই 3টে অ্যাসিড দেখতে কিন্তু একদম জলের মতো, একদম জলের মতো দেখতে। ঠিক আছে, এবার তোমাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে মানে বিক্রিয়ার মাধ্যমে চিনতে বলেছে। তুমি কিন্তু দেখে তো চিনতে পারবে না। আমি যে বললাম যে একই রকম যদি বোতল হয়, একই পরিমাণ যদি থাকে, তাহলে H2SO4 এই বোতলটা বেশি ভারী লাগবে। কিন্তু যদি না থাকে, তাহলে বোতলের মধ্যে এমন ভাবে তোমাকে দিয়েছে, এবারে তোমাকে বললো তুমি কি করে বুঝবে যে এই 3টের বোতলে কোন অ্যাসিডটা আছে। ঠিক আছে, কোন বোতলে কোন অ্যাসিডটা আছে তুমি কি করে বুঝবে? তাহলে
এই তিনটে অ্যাসিড, তিনটেতেই যদি নীল লিটমাস দেওয়া হয় লাল হবে। তাহলে অ্যাসিড তিনটে, সেটা তো আমি লিটমাস পেপার ডুবিয়েই বুঝতে পারবো। কিন্তু কোন বোতলে কোন অ্যাসিডটা আছে কি করে বুঝবে? তার জন্য উপায়টা কি? তার জন্য উপায়টা হচ্ছে, ধরো তিনটে বোতল, আমি তিনটে বোতলকে এ বি সি তিনটেতে ভাগ করলাম। তিনটে বোতল এ বি আর সি, ঠিক আছে। এবার এই বোতলটাতে, এই বোতল থেকে অল্প পরিমাণ তুলে, অল্প পরিমাণ একটা অন্য একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম, তার মধ্যে সিলভার নাইট্রেট দেবো, AgNO3 সিলভার নাইট্রেট, ঠিক আছে। যদি দেখো যে AgCl এর একটা সাদা একদম দইয়ের মতো, দই যেমন সাদা হয় সেরকম সাদা যদি অধক্ষেপ পড়ে, সাদা যদি অধক্ষেপ পড়ে, তাহলে তুমি বলবে যে এ নাম্বার, এ মার্ক করা বোতলটাতে আছে HCl। এ বোতলে কি আছে তাহলে বললাম HCl। তাহলে তুমি কি করলে? ABC তিনটে বোতলে চিহ্ন করলে, তুমি তো বলতে পারবে না যে এটা HCl, তাহলে তুমি তিনটে নাম দাও ABC। তুমি এ বোতল থেকে কিছুটা তুলে তুমি সিলভার নাইট্রেট দাও, যদি AgCl এর অধক্ষেপ পড়ে তাহলে ওই বোতলে আছে HCl, হয়ে গেল। তুমি প্রত্যেকটাতে অল্প অল্প তুলে নিয়ে কিন্তু সিলভার নাইট্রেট দেবে, দেখবে বাকি বোতলগুলো কিন্তু এটা দিলে এই সাদা অধক্ষেপ পড়বে না, এটা সাদা থকথকে দইয়ের মতো অধক্ষেপ নিচে পড়ে যাবে। তাহলে অন্যান্য বোতলে, মানে যে বোতলে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড আছে সেই বোতলে কিন্তু সিলভার নাইট্রেট দিলে কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না, ঠিক আছে। তাহলে ওই বোতলটা তোমার হয়ে গেল শনাক্ত করা, তুমি আলাদা করে দিলে, ঠিক আছে। এবার তোমাকে, তুমি এবারে বি বোতল থেকে, বি আর সি আছে পরে, এবারে বি বোতল থেকে অল্প তুলে নাও, তুলে ওর মধ্যে তুমি বেরিয়াম ক্লোরাইড বলে একটা দ্রবণ পাওয়া যায়, ঠিক আছে। যদি অ্যাড করো তাহলে যদি বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে, এই অধক্ষেপটাও কিন্তু সাদা, BaSO4 বেরিয়াম সালফেটের যদি সাদা অধক্ষেপ পড়ে, তুমি বুঝতেই পারছো তাহলে বি বোতলে কোন অ্যাসিডটা আছে। দেখো SO4 কোথায় আছে? এর মধ্যে, তাহলে নিশ্চয়ই এই অ্যাসিডটা আছে। তাহলে বি বোতলে আছে কি? H2SO4। তুমি বেরিয়াম ক্লোরাইড যদি এই বোতলে দাও কিন্তু কোনো প্রেসিপিটেট সাদা থকথকে অধক্ষেপ পড়বে না যদি দাও। তাহলে যে বোতলে তোমার এরকম BaCl2 দিলে সাদা অধক্ষেপ পড়বে, যে বোতল থেকে অ্যাসিডটা তুলেছো, তাহলে নিশ্চয়ই সেই বোতলে আছে সালফিউরিক অ্যাসিড। তাহলে অবশ্যই তুমি ABC এই তিনটে মার্ক করে নেবে, তাহলে উত্তরটা দিতে সুবিধা, ঠিক আছে। এইবার তাহলে বাকি যে বোতলটা পড়ে আছে সেই বোতলে কি আছে? নাইট্রিক অ্যাসিড। সেটা তুমি নাইট্রিক অ্যাসিড তুমি বলে দিতে পারো, তাহলে আমি এ বোতলটা HCl, বি বোতলটা সালফিউরিক অ্যাসিড, দুটো আমি চিনতে পেরে গেছি, তাহলে নিশ্চয়ই সি বোতলে নাইট্রিক অ্যাসিড। কিন্তু ওইভাবে তো বলে দিলে হবে না, তোমাকে চিনতে হবে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। কোশ্চেনটা দেওয়া আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। তাহলে এক্ষেত্রে তোমার রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে করতে গেলে, আমি এই প্রশ্নটা কিন্তু মুছে দিচ্ছি, তোমরা এটাকে মানে ভিডিওটাকে পজ করে কিন্তু প্রশ্নটা লিখে নেবে, ঠিক আছে। এবার আমি যদি তোমাদের বলি যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে এটাকে করা হয়, তাহলে তোমাকে এর জন্য কি করতে হবে? তাহলে এই একটা বোতল পড়ে আছে HNO3, আমি এটাকে সি বোতল ধরছি, সি বোতলে কি আছে সেটা টেস্ট করব। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য ওই যে এই বোতলে অল্প অ্যাসিড তুলে নিয়ে তার মধ্যে ফেরাস সালফেট দিতে হবে। ফেরাস সালফেট দেওয়ার পর, ঠিক আছে, ভালো করে একটু হালকা করে ঝাঁকিয়ে দিতে হবে, ঠিক আছে। তার মধ্যে ওই টেস্ট টিউবের মধ্যে, মানে আমি যদি ধরি এইটা যদি বলি একটা টেস্ট টিউব, এর মধ্যে এটা আছে আর তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড তো আছেই, আমি তো বলে দিয়েছি সি বোতলে কি আছে। তো সি বোতলে নাইট্রিক অ্যাসিড, মানে সি বোতলের অল্প অ্যাসিডটা তুলে তার মধ্যে FeSO4 দিলাম, তাহলে আমি ধরলাম এবার এর মধ্যে আছে, এটা একটা টেস্ট টিউব, এর মধ্যে আছে এইটা আর এইটা মিশিয়ে, এবার এর মধ্যে আছে ধরে নাও এর মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড অল্প নিয়েছি আমি, ঠিক আছে, বি বোতল থেকে একটু ধার নিয়েছি। এইবার সালফিউরিক অ্যাসিড এই টেস্ট টিউবের গা বেয়ে আস্তে আস্তে, এর গা বেয়ে কিন্তু আস্তে আস্তে যেন টেস্ট টিউবের গা বরাবর আস্তে আস্তে যায়। কারণ যদি জোরে তুমি করে দাও তাহলে এই পরীক্ষাটার জন্য যেটা অ্যাকচুয়ালি শনাক্ত করার যেটা উপায়, সেটা কিন্তু তাহলে হবে না, ব্যর্থ হবে। তাহলে এই গা বেয়ে আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিড সাবধানে ঢালতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি হবে? সালফিউরিক অ্যাসিড এদের থেকে ভারী, সেই জন্য কি হবে? নিচের দিকে যাবে, একদম টেস্ট টিউবের নিচের দিকে যাবে। তাহলে এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে এমন একটা কম্পাউন্ড তৈরি হয়, মানে পুরো টেস্ট টিউবের, এই যে টেস্ট টিউব আছে
তাহলে এই একটা সালফিউরিক অ্যাসিড এই গা বেয়ে বেয়ে ঢালছো, তাহলে এইদিকে FeSO4 সালফিউরিক অ্যাসিড নিচে চলে এলো, আর উপরে FeSO4 আর HNO3 মিক্সচার আছে, এই দুটোর মাঝে একটা সুন্দর রিং তৈরি হবে, আংটির মতো একটা রিং তৈরি হবে, একটা আংটি তৈরি হবে, যেটা বাদামি রঙের হয়, ব্রাউন কালারের। তার সংকেত হচ্ছে FeH2O5NO। এটা একটা জটিল লবণ, যাই হোক তোমরা মনে রাখবে এই একটা জটিল লবণ, এইটার রংটাই হচ্ছে বাদামি রঙের। এই বাদামি রঙের আংটিটা ঠিক এই দুটো তরলের মাঝে তৈরি হবে। আর খুব সাবধানে করতে হবে, না যদি সাবধানে না করো, যে টেস্ট টিউবটা নাড়িয়ে দাও, একটু ঝাঁকিয়ে দাও, তাহলে ওই রিংটা কিন্তু ভেঙে যাবে। তাহলে বাদামি বর্ণের এই বলয়টা রিংটা তৈরি হয় শুধুমাত্র এই নাইট্রিক অ্যাসিডের এর ক্ষেত্রে। নাইট্রিক যদি কোনো ওই দ্রবণের মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে বা নাইট্রেট জাতীয় কোনো লবণ থাকলেও হবে এই পরীক্ষাটা। তাহলে আমার ওই সি বোতলে কোন অ্যাসিডটা আছে এটা জানার জন্য কি করতে হবে, তার মধ্যে ফেরাস সালফেট দিতে হবে, ফেরাস সালফেট তাড়াতাড়ি প্রস্তুত করে দিয়ে দিতে হবে, আর তার মধ্যে ওই H2SO4 ওর গা বেয়ে আস্তে আস্তে ঢালতে হবে। তাহলে একটা বাদামি রঙের একটা বলয় পাওয়া যায়, যে বাদামি রঙের বলয় পাওয়া যায় তার সংকেত হচ্ছে এটা FeH2O5NO ঠিক আছে। এটা একটা জটিল লবণ, তোমাদের বইয়ে কিন্তু এর নাম হয়তো দেওয়া নেই, তো এটার নাম আমি তোমাদেরকে বলতে পারি যে এটার নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 1 সালফেট। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 1 সালফেট, 1টাকে রোমানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 1 সালফেট, যদি ইচ্ছা হয় তুমি এটা একটু লিখে রাখতে পারো। তাহলে এই একটা বাদামি বলয় তৈরি হয়। তাহলে এইভাবে 3টে বোতলে 3টে অ্যাসিড কি অ্যাসিড সেটাকে শনাক্ত করার জন্য বা চেনার জন্য আমি রাসায়নিক পরীক্ষা এভাবেই করব। ঠিক আছে, খুব সিম্পল পরীক্ষা, এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আমরা অ্যাসিড, ক্ষারক ও লবণের এই যে চ্যাপ্টারের মধ্যে অ্যাসিড ক্ষারক সম্পর্কে এতক্ষণ পড়লাম। অ্যাসিডের মধ্যে 3টে অ্যাসিডের কথা আমরা বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এদেরকে কিভাবে শনাক্ত করা যায় সেটা আমরা দেখলাম। সোডিয়াম হাইড্রক্সাইড কিভাবে আমরা তাদের কিছু বিক্রিয়া, সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া এবং ব্যবহার, শিল্পক্ষেত্রে ব্যবহার। ক্ষারের ব্যবহার তো আছে, ভালো করে তোমাদেরকে এটা একটু হিন্টস বলে দিই একটা, যে সাবান, যত রকমের তুমি সাবান দেখছো, এই সাবান প্রস্তুতিতে কিন্তু ক্ষার ব্যবহার করা হয়। আমরা বাজারে ক্ষার সাবান বলেও জিনিস পাই, তাই না, ক্ষার সাবান। ঠিক আছে, আর অ্যাসিডের বললাম প্রত্যেকটা অ্যাসিডের কিন্তু শিল্পক্ষেত্রে ব্যবহার আছে। শিল্পক্ষেত্রে প্রচুর কাজে অ্যাসিড লাগে। এই ব্যবহারগুলো তোমরা অবশ্যই বইয়ে দেখবে। আর বারবার বলছি, ধাতুর যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বললাম যে অ্যাসিড ক্ষারকে এই যে জায়গাটা, এই অ্যাসিড ক্ষার, এগুলো যদি গায়ে কোনো কারণে কাজ করতে গিয়ে যদি শিল্পক্ষেত্রে তো বিভিন্ন কোম্পানির লোক, তাদের বিভিন্ন কর্মচারী তারা তো কাজ করছে অ্যাসিড ক্ষার নিয়ে, তো বাই চান্স কোনো কারণে যদি গায়ে লেগে যায় তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে, এবং সেখান থেকে প্রতিকার পেতে গেলে আমরা কি ব্যবহার করতে পারি। অবশ্যই অ্যাসিড লেগে গেলে তাড়াতাড়ি সেই জায়গাটাতে জল দিতে হবে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে বিভিন্ন রকম মলম পাওয়া যায়, বিশেষ করে সালফাডাইজিন মলম, যেগুলো সেই মলমগুলো লাগাতে হবে সেই জায়গায়। ঠিক আছে, তো বিভিন্ন রকমের ওষুধও পাওয়া যায়, সেই ওষুধও ব্যবহার করতে হবে যদি বাই চান্স যদি অ্যাসিড ক্ষার গায়ে ক্ষত সৃষ্টি করে। গাঢ় ক্ষার কনসেন্ট্রেটেড অ্যালকালি যদি গায়ে পড়ে যায় তাহলে ত্বক কিন্তু পুড়ে যায়, যেটাকে অ্যালকালি বার্ন বলা হয়, ঠিক আছে। তো এবার আমি আজকে এই ভিডিওতে আমি একটা লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে অ্যাসিড ক্ষার, এদের জলীয় দ্রবণে জলীয় দ্রবণটা দ্রবণ কেন লাগছে। তুমি দেখো, যদি তুমি খাবার সোডা তেঁতুল নিয়ে তার মধ্যে যদি শুকনো তেঁতুল, তার মধ্যে যদি খাবার সোডা মেশাও, তুমি কিছুই বুঝতে পারবে না, কোনো রিয়াকশন কিচ্ছু হবে না শুকনো অবস্থায়। কিন্তু যদি তেঁতুল জল করো, তেঁতুল জল মিশিয়ে নাও, তেঁতুল আর জল মিশিয়ে নাও, ওই জলের মধ্যে খাবার সোডা দাও, দেখবে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। তেঁতুলের মধ্যে কি থাকে, একটা জৈব অ্যাসিড, তার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড, তেঁতুল জলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের সংকেত কি? টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, CH, COOH, OH,
CH COOH OH। ঠিক আছে, জল দিলে কি হয় বলতো, এদের মধ্যে যদি জল দিয়ে দেওয়া হয়, মানে তেঁতুল জল করছো, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, তেঁতুলের মধ্যে জল দিচ্ছ, জল দিলে কি হয়, এই যে এটা হয় CHOH CHOH, এই COOH আছে না, এইটা এই এইচটা H প্লাস হয়ে বেরিয়ে যায়, হয়ে যায় COO মাইনাস COO মাইনাস, কটা H প্লাস বেরোলো, দুটো H প্লাস। ঠিক আছে, এই যে দুটো H প্লাস বেরোলো কেন, এই H প্লাস ওই যে আরএনিয়াসের মত অনুসারে জলীয় দ্রবণে যারা H প্লাস আয়ন দেয় তারা অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এটা জৈব অ্যাসিড। কিন্তু অজৈব অ্যাসিডের মধ্যে এদের ক্ষমতা খুব বেশি নয়। তেঁতুল জল তো আমরা খেতে পারি, আমরা HCl HNO3 এগুলো তো আমরা খেতে পারি না। যদিও আরেকটা জিনিস কিন্তু এখানে বলে দেওয়া উচিত, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলীতেও কিন্তু ক্ষরণ হয়, পাকস্থলীতে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য লাগে। ঠিক আছে, তাহলে আমরা এই এইচটা এখান থেকে H প্লাস বেরিয়ে গেল তেঁতুল জল যখন করলে। এবার এর মধ্যে তুমি কি দিচ্ছ, এর মধ্যে তুমি দিচ্ছ খাবার সোডা। খাবার সোডার সংকেত কি, NaHCO3, খাবার সোডা NaHCO3। তাহলে কি হয়, এই NaHCO3 এই সোডিয়ামটা এর সঙ্গে লেগে যায়, মানে CHOH COONA, কারণ এটা অ্যাসিড, এটা একটা ক্ষার জাতীয় পদার্থ। তাহলে এরা কি করে লবণ তৈরি করলো, প্লাস এই যে H প্লাস আছে, এই H প্লাস এই HCO3 এর সঙ্গে বাকিটা NAটা এর সঙ্গে অ্যাটাচ হয়েছে, এই বাকিটার সঙ্গে H প্লাস যুক্ত হয়ে তৈরি করে H2CO3 কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এরপর কি হয়, এই কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হলো এইটা আবার ভেঙে গিয়ে H প্লাস CO2, বা এখানটা তুমি বলতে পারো জল প্লাস CO2, এই CO2 গ্যাসটা তৈরি হয়। এই CO2 গ্যাসটাই তৈরি হয়ে বলে বুদবুদ আকারে বেরিয়ে আসে। খুব সুন্দর। এটা যদি তুমি একটা ছোট একটা এমন একটা বিকারের মধ্যে নাও, ছোট একটা বিকার, কিন্তু মুখটা এরকম, ধরো এরকম একটা বিকারের মধ্যে তুমি যদি নাও, তেঁতুল জল নিলে, তার মধ্যে খাবার সোডা মিশিয়ে দিলে, এবার এইখানে একটা তুমি বেলুন ভালো করে টাইট করে একটা বেলুনকে, এই বেলুনটাকে এখানে টাইট করে লাগিয়ে দিলে এই জায়গায়। ঠিক আছে, তাহলে দেখবে কিছুক্ষণ পরে এই বেলুনটা আস্তে আস্তে ফুলে যাবে। কেন, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যে বেরিয়ে আসছে ওইটাতেই বেলুনটাকে ফুলিয়ে দেবে, এবং এটা প্রমাণ করতে পারবে যে এটা ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে জলীয় দ্রবণ অবশ্যই দরকার। জলীয় দ্রবণ না হলে কিন্তু এই বিক্রিয়াটা পুরো বিক্রিয়া হবে না, শুকনো অবস্থায় কিন্তু এই বিক্রিয়াটা হবে না। সেই জন্য জলীয় দ্রবণের কিন্তু গুরুত্ব আছে। তুমি যদি এই জৈব অ্যাসিড বাদ দিয়ে যদি অজৈব অ্যাসিড নিতে, মানে যদি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি খাবার সোডা, এটা বারবার বলে দিচ্ছে এটা খাবার সোডা, যেটা দেখবে আমরা বাড়িতে এটা খুব ব্যবহার করি, বিশেষ করে চপ সিঙ্গারা এরকম এগুলো তৈরি করার জন্য, ফোলানোর জন্য এই সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। খাবার সোডা, এই তুমি যদি এখন কি বললাম, জৈব অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মধ্যে যদি খাবার সোডা নিয়ে নাও, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটাও, সেখানেও কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড খুব তাড়াতাড়ি বেরোবে, কারণ ওই অ্যাসিডটা হচ্ছে খুব তীব্র, ক্ষমতা বেশি, কিন্তু এটা অতটা ক্ষমতা নেই। এটা জৈব অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের অত ক্ষমতা নেই, আস্তে আস্তে গ্যাসটা বুদবুদ আকারে বেরোতে থাকে। তো যাই হোক না কেন, জলীয় দ্রবণ অবশ্যই দরকার। জলীয় দ্রবণ ছাড়া কিন্তু এই বিক্রিয়াগুলো কখনোই সম্ভব নয়, হবে না। ঠিক আছে, শুকনো অবস্থায় হবে না। তাহলে অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে এই জলীয় দ্রবণের গুরুত্বটা অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ভিডিওতে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা জানলাম, আরএনিয়াসের মত অনুসারে কোনটা অজৈব অ্যাসিড কোনটা জৈব অ্যাসিড সেটাও জানলাম। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয় সেটাও জানলাম। হাইড্রোজেন থাকলেই অ্যাসিড হয় না সেটাও জানলাম, আবার OH থাকলেই ক্ষার হয় না সেটা বুঝলাম। নির্দেশক কি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার সময় এই নির্দেশকটা ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে কয়েকটা নির্দেশকের উদাহরণ সম্পর্কে জানলাম। আর বিভিন্ন রকম শিল্পের ব্যবহার, অ্যাসিডের এবং ক্ষারের শিল্পের ব্যবহার সম্পর্কে, এবং কিছু বিক্রিয়া তোমাদেরকে করতে বললাম। আর শেষে বললাম যে অ্যাসিড ক্ষারের জন্য এই জলীয় দ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু ছোট ছোট কয়েকটা প্রশ্ন আমি এখানে বললাম, সেগুলো অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা এই চ্যাপ্টারের নেক্সট টপিক আমরা পরের ভিডিওতে করব। ওকে, থ্যাংক ইউ।